জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। জুলাই সনদের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেসব বিষয়ের বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ না থাকায় খসড়া জুলাই সনদের তীব্র বিরোধিতা করেছে এনসিপি। আর জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য অধ্যাদেশ বা গণভোটের দাবি জামায়াতের। সকালে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের বৈঠকের আলোচনার বিরতিতে গণমাধ্যমকে এসব কথা বলেন তারা। এ সময় এনসিপির পক্ষ থেকে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট পদ্ধতি উল্লেখ করতে হবে। এদিকে এই খসড়াকে একটি অসম্পূর্ণ প্রস্তাব হিসেবে আখ্যায়িত করে এটিকে বিপজ্জনক বলছে জামাত। তারা নিজেরাই জুলাই সনদের খসড়া কমিশনে দেবে বলেও জানায় তারা। এদিকে সকাল থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠন ব্যবস্থা নিয়ে র্যাঙ্ক পদ্ধতির প্রস্তাবে একমত জামাত, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল। তবে বিরোধিতা করেছে বিএনপি। ত্রয়োদশ সংশোধনীর যে লুফলসগুলো রয়েছে, দুর্বলতার জায়গাগুলো রয়েছে, বিশেষত বাধ্যতামূলকভাবেই সাবেক প্রধান বিচারপতি বা অন্য বিচারপতিদেরকে প্রধান উপদেষ্টা করার যে বিধান, তার ব্যতিক্রম একটা বিধান আমাদের যুক্ত করা প্রয়োজন। অধ্যাদেশের মাধ্যমে এটাকে আইনি ভিত্তি দেওয়া এবং পরে যারাই নির্বাচিত হন তারা এটাকে রেটিফাই করবেন, এই কমিটমেন্ট নেওয়া। আর সেটা যদি না হয় তাহলে এটাকে গণভোটে দেওয়া, জনগণই এটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনগণ যদি গ্রহণ করে তাহলে এই আইনের ভিত্তিতে আগামী নির্বাচন এবং অ্যামেন্ডমেন্টগুলো হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক চলছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া আমরা জানলাম, এখন সবশেষ কী হবে? আর এখন আজকে কি আলোচনা চলছে? কথা হচ্ছিল যে খসড়া অলরেডি প্রস্তুত করে ফেলেছে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। কিছু যান্ত্রিক গোলযোগ হয়তো আছে। মূলত সাজিদ, যেটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যেটি হয়তো আপনি শুনতে পাননি, সেটি হলো যে এখন কি নিয়ে আলোচনা চলছে, আর যেটি ঐকমত্য কমিশন গতকাল জানিয়েছিল যে তারা খসড়া প্রস্তুত করে ফেলেছিল। তো এখন খসড়া বাস্তবায়নের ব্যাপারে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনৈক্য আছে বা তারা আপত্তি তুলছে। কি হবে এখন? নারীদের নেতৃত্ব এবং ৩ নম্বর যে বিষয়টি রয়েছে মহা হিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত যে বিষয় সেটি, এবং তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যেটি বলে রাখতে চাই যে এটিতে দলগুলো বিভিন্ন এনসিপি সহ জামায়াত কিংবা অন্যান্য দলগুলো ঐকমত্যে পৌঁছালেও বিএনপির পক্ষ থেকে কিন্তু ঐকমত্যে পৌঁছানো যায়নি। এমন একটি বিষয় আমরা দেখেছি যে এই বৈঠক চলাকালীন সময়ে মাঝখানে দুপুরে যে বিরতি হয় সেই বিরতির মধ্যেই কিন্তু বিভিন্ন দলের প্রতিনিধিরা গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তারা যেটি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির ত্রয়োদশ সংশোধনীতে যেইভাবে নিয়োগ করা হতো সেখানে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোর বিপরীতে গিয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করার পক্ষে সবাই মত দিয়েছেন এবং সেই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার এবং তৃতীয় একটি দলের প্রধান যে থাকবেন তিনি, এই ৫ জনের একটি সমন্বয়ে গঠিত কমিটির কথা বলা হয়েছে এবং সেইভাবে যদি সেই কমিটি উপনীত হতে না পারে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে গঠন প্রক্রিয়া, তখন আসলে ২ জন বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু অনেকে মত দিয়েছেন। তবে বিএনপি বলছে এটিতে বিএনপির পক্ষ থেকে যদিও এখনও কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে তাদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে তারা বলছে যে এই প্রেক্ষাপটে যদি সমাধান না আসে তবে সেটি জাতীয় সংসদে সেই সমাধানটি করা হবে, এই একটি বিষয়। এবং জুলাই সনদের বিষয়েও কিন্তু এখানে কথা বলেছেন এনসিপির পক্ষ থেকে আক্তার হোসেন এবং জামায়াতের পক্ষ থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা যেটি বলছেন যে জুলাই সনদের যে খসড়া ঘোষণা যেটি রয়েছে তাতে অনেক ধরনের অসঙ্গতিও রয়েছে এবং সেটি জামায়াত বলছে যে সেটি গণভোটের মাধ্যমে প্রয়োজনে সেটি উত্থাপন করা হতে পারে সেই সনদ বাস্তবায়ন করতে হলে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে
জুলাই সনদের খসড়ায় সংযোজন বিয়োজন হতে পারে এমন একটি বিষয় বলেছেন আক্তার, যিনি এনসিপির সদস্য সচিব, তার পক্ষ থেকে কিন্তু এটি বলা হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নযোগ্য হতে হবে এমন একটি প্রস্তাব তিনি দিয়েছেন এবং সেখানে বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে কোন পদ্ধতিতে হবে সেটি উল্লেখ না থাকায় কিন্তু তারা এর বিরোধিতা করেছে এবং এটি আবারও সংশোধনের প্রক্রিয়ার করার যে বিষয়টি তাতে কিন্তু জোর দিয়েছেন আমরা দেখছি এনসিপির নেতাকর্মীরা। তো বৈঠক এখনো চলছে, সবশেষ কি সিদ্ধান্ত আসবে, পুরোপুরি ঐক্যমতে পৌঁছানো যাবে কিনা সেটি আমরা আর কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ। ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। রাজধানীতে ইউএনএইচসিআর আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব, সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডক্টর শফিক খুব ভালোভাবেই বলেছেন যে এটা আসলে খুব যথেষ্ট নয়, এটা অনেক ব্যাপক। এই অত্যাচার, নির্যাতন, নিপীড়নের যে চেহারা বাংলাদেশের মানুষ দেখেছে এটা অনেক বেশি ব্যাপক। তাই সবাইকে নিয়ে আসুন আমরা সত্যিকার ইতিহাস তৈরি করি, সত্যিকারের পথ তৈরি করি এবং আমাদের জাতিকে যেন আমরা সত্যিকার অর্থেই আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যার জন্য আমাদের এই ছেলেরা প্রাণ দিয়েছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের আয়োজনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গুম কমিশনের কার্যক্রমে হতাশা ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে গুম হওয়া পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে তার দল। আমরা বিএনপি পরিবার এবং 2015 সালে একটা দুর্ঘটনা আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়ার, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আর্তি, সেটাকে মূল্য দিয়ে সেই গুরুত্ব দেবেন। আমাদের দল নির্বাচিত হতে পারে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। দেশে বিনিয়োগ কমেছে, ঝুঁকিতে রয়েছে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। বিএনপি ক্ষমতায় এলে দেশের পুঁজিবাজার ফের পুনরুজ্জীবিত হবে বলে আশ্বস্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড রিফর্ম আয়োজিত এক সেমিনারে এ সমস্ত কথা বলেন তিনি। ক্যাপিটাল মার্কেট বলে এখন কোনো মার্কেট নাই। A lot of borrowing should come from the capital market. আপনি শর্ট টার্ম ব্যাংকে ডিপোজিট দিয়ে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে গিয়ে যে মিসম্যাচটা হয়েছে, এই যে হাই স্ট্রিট ব্যাংকগুলোর আজকে যে অবস্থা, কেন তারা তো ডিপোজিট কোনো 6 মাসের, 1 বছরের, 2 বছরের, তারা লেন্ডিং করছে 10 years। তো there is a clear mismatch of investment। তো আমাদের এগুলো প্ল্যানের মধ্যে আছে, এই কাজগুলো আমরা করছি। ইনশাআল্লাহ আপনারা দেখবেন the capital market revival আপনারা সামনে দেখতে পারবেন বাংলাদেশে আগামী দিনে, এবং we have made comprehensive plan on that। রাজধানীতে ইউএনএইচসিআর আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছে সেখানে দেখার জন্য, সেখানে দৃশ্যগুলো কিভাবে হয়েছে সেগুলো ধারণ করার জন্য। তো পরে ভাবলাম এটা তো হাউস অফ হরর না, এটা তো কান্ট্রি অফ হরর। এটা এক জায়গার বিষয় না, সারা দেশ জুড়ে যে হরর সৃষ্টি হয়েছে এটা মনে জাগে
বন্ধু ফখরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে আয়নাঘরের সঙ্গে দেখা করে এসছেন, তাদের সঙ্গে যখন দেখা হয়, কথা হয়, তাদের খবর পড়ি পত্রিকাতে, মানুষ কিভাবে এরকম নির্মম হতে পারে মাথায় আসে না। আমরা যে হাউস অফ হরর বলছি, এই আয়নাঘরের প্রতিটি ঘর যদি আমরা সবাইকে দেখাতে পারতাম, জাতি বুঝতে পারত 16 বছর ধরে কি কাণ্ডটা হয়েছে। এবং কারো কাজ এমন নয় যে তার কোনো পরিচিত এই হররের শিকার হয়নি। হাউস অফ হরর করতে হলে আমাদেরকে জায়গায় জায়গায় ছোট ছোট ঘরগুলো, যেখানে মানুষকে বছরের পর বছর নির্মমভাবে অত্যাচার করেছে, যেখানে ইলেকট্রিক চেয়ার রেখেছে, যেগুলো তো আমাদের সবার দেখারও সুযোগ হয়নি। সেই কাহিনীগুলো মিলে আমরা আমাদের এই বাংলাদেশ এখন, আমাদের সার্বিক প্রচেষ্টা, এটার থেকে যদি আমরা শিক্ষা পাই, যে দেশটা আমরা গড়তে চাই, এটা মুখের ভাষার একতা না, যেটা বললাম বলে গেলাম ওরকম না, গভীরভাবে যেখানে আসবে, আমাদের তরুণরা শিখে আসবে, এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার, সেই সংস্কার আরো গভীরের সংস্কার। এই সংস্কার গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার আবেদন হচ্ছে, আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে, যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটা বোধহয় ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটি আজকের জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। এটা কয়েকটা কাগজের সংস্কার না, এটা মনের গভীরতর জায়গার সংস্কার। মানুষ হিসেবে আমাদেরকে নিজেদের কাছে পরিচিত করা, যে আমরা মানুষ বলতে আমরা নিজেদের কি বুঝাই, সেটা করা। আজকের এই জুলাইয়ের যে শিক্ষা, সেই শিক্ষাটা হবে আমরা সেভাবে নিজের থেকে আবার, এটা আমাদের ভেতরে আছে, আমাদের যে নাই তা না, কিন্তু এটা গভীরে ঢুকে গেছে, এটার থেকে বের করতে পারতেছে না। আমরা যেন সেটাকে আবার নতুনভাবে আমাদেরকে আবিষ্কার করতে পারি, তাহলে জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করব। জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচারী মুক্তির মাস না, কতগুলো আঙ্গিক বিষয়, কতগুলো প্রলেপ বিষয়, এটা দিয়ে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি। সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল কাজ করলাম। আমাদের আগামীতে এখনো সুযোগ আছে, জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয়
এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব। আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব, আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেই দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনোদিন, এই পথ একেবারে বন্ধ করে দেওয়া। এই পথের কোনো ঠিকানা আমরা যাব না, আমাদের নতুন পথ রচনা হবে, সেই পথের দিকে আমরা যাব, সেই আমাদের কমিটমেন্ট। আজকে জাতিসংঘ যে ভূমিকা পালন করেছে সেটা স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি, তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি। আমি সেই কথাগুলো বলি। Distinguished guests, honorable political leaders, colleagues, friends, and my dear friend Huma Khan. Today we gather to mark the first anniversary of the July uprising, a moment of profound significance in the history of our nation. It was a moment when thousands of Bangladeshis, men and women, most of them young, stood up against tyranny and reclaimed the dignity and future of our country. Their courage spoke not only for our people, but for humanity. On this historic occasion, I wish to recognize the steadfast support of the international community, particularly the United Nations, which has always stood beside Bangladesh, beginning from the War of Independence in 1971, coming to the Rohingya crisis, and again during the dark days of July and August last year. হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মানবাধিকার কমিশন আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। 5 আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের উপর দায় চাপানো হচ্ছে। বিএনপির আয় ব্যয়ের হিসাব জনগণের কাছে স্পষ্ট করতে হবে বলেও জানান এনসিপির আহ্বায়ক। মঙ্গলবার জেলার সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা শুরু করে দলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় দলটির নেতাকর্মীরা স্থানীয়দের শুভেচ্ছা জানান। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে নেতাকর্মীদের স্বাগত জানান স্থানীয় জনতা। তাদের যাত্রার মাঝে যুক্ত হয় স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরাও। 1.5 কিলোমিটার পথ হেঁটে জেলার নিরালা মোড়ে গিয়ে শেষ হয় এনসিপির পদযাত্রা। সেখানে আয়োজিত সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানীকে ধারণ করে এনসিপি তৈরি হয়েছে। বলেন, বিগত সরকারের গাফিলতিতে জিআই পণ্য টাঙ্গাইলের তাঁত শিল্প ভারত নিয়ে গিয়েছে। রংপুরে ধর্মের নামে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায় একটি মহল, এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। বিএনপির মহাসচিবের মুখে এই কথা মানায় না। ওনার দলের অবস্থা কীরকম এটা আমরা সকলেই জানি। কয়েক হাজার বহিষ্কার করা লাগছে। সো সবচেয়ে ভালো হয় উনি ওনার দলটাকে নিয়ন্ত্রণ করুন। আমরা আমাদের দলটাকে নিয়ন্ত্রণ করতেছি। এখন এটা তো আমাদের দলের লোকের উপরে অভিযোগটা না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক যারা আমাদের সাথে ছবি তুলে আমাদের এবং তাদের দলের সাথেও ছবি তুলেছে। বিভিন্ন জায়গায় সেই ছবি ব্যবহার করে তারা, এবং যখন পুলিশ গ্রেফতার করেছে আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে তার কঠোর ব্যবস্থা হয়, আইন অনুযায়ী ব্যবস্থা হয়। এবং আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কোনো দলের নেতাকর্মী যদি থাকে আমরা আমাদের জায়গা থেকে কঠোর ব্যবস্থা। আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, 11 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 12 থেকে 18 আগস্ট পর্যন্ত মনোনয়ন বিতরণ করা হবে। মনোনয়নপত্র বাছাই হবে 20 আগস্ট এবং প্রত্যাহারের শেষ তারিখ 25 আগস্ট। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট 2025
বৃহস্পতিবার দুপুর 1টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর, বিস্তারিত জানবো তার কাছে। ফরহাদ, তফসিলে আর কি বিষয়ে উঠে এসেছে এবং এই যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছিল, ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছিল, এখন এটা নিয়ে আসলে প্রতিক্রিয়াটা কি? ধন্যবাদ লিমন। আমরা কিন্তু তফসিল যখন ঘোষণা হচ্ছিল, ঘোষণার পরপরই কিন্তু আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবনের যে নবাব আলী যে অডিটোরিয়াম, সেখানে কিন্তু বের হয়ে আমরা কিন্তু দেখেছি যে একঝাঁক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু এই ডাকসু তফসিল ঘোষণার পক্ষে, তারা কিন্তু তফসিল ঘোষণা হওয়ার পক্ষে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করে তারা কিন্তু নানা রকম স্লোগান দিয়েছেন ডাকসু বলে। এবং আমরা দেখেছি এরপরে কিন্তু আমরা ডাকসুর সামনে এসেছি, এখানে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাদেরকেও কিন্তু এখানে আমরা তাদের উপস্থিতি দেখছি। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মহিউদ্দিন খান, তার সঙ্গে আমরা একটু আগেও কথা বললাম গণমাধ্যম কর্মীরা। তিনি আমাদেরকে যে বিষয়টি জানালেন যে 1 বছর প্রায় হয়ে গেছে গণ অভ্যুত্থানের, যদিও গণ অভ্যুত্থানের অন্যতম একটা দাবি ছিল যে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন, কিন্তু সেটি 1 বছর পরে হলেও অবশেষে যে বহুল কাঙ্ক্ষিত প্রতীক্ষিত যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটিকে তারা স্বাগত জানিয়েছে। একই সঙ্গে তারা বলছে যেই তারিখ নির্ধারণ করা হয়েছে নির্বাচনের জন্য এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য যেসব ব্যাপার রয়েছে সেগুলোর জন্য যা তারিখ ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী যেন কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই সুষ্ঠুভাবে যে রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা যেন এই নির্বাচনটা সম্পন্ন করতে পারেন সেই দাবি কিন্তু তারা করছেন। এছাড়া এখানে অন্যান্য ছাত্র সংগঠন যে বিশেষ আমরা দেখেছি যে এখানে ছাত্র অধিকার পরিষদ, বাগছাস, তারাও কিন্তু এখানে আছেন, তারাও কিন্তু এই নির্বাচনের পক্ষে কিন্তু তারা আসলে কথা বলছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন এই তফসিল ঘোষণার পরে। আমরা ছাত্রদলের সঙ্গে একটু পরে কথা বলবো, ছাত্রদলের নেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, গণমাধ্যমের সঙ্গে হয়তো আমরা গণমাধ্যমকে তারা হয়তো কিছুক্ষণ পরে প্রতিক্রিয়া জানাতে পারেন। এছাড়া আমরা প্রধান রিটার্নিং কর্মকর্তা যে বিষয়টি জানিয়েছেন, তিনি বলেছেন যে এই নির্বাচনে কোনো রাজনৈতিক পরিচয় নেই, যেহেতু এটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি জায়গা, সুতরাং যারাই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং যারাই ভোটার বা প্রার্থী তারাই এখানে অংশ নিতে পারবেন এবং এখানে কোনো রাজনৈতিক পরিচয় কোনো ব্যাপার থাকবে না। আমরা সেখানে প্রশ্ন করেছিলাম যে যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখছিলাম তফসিল ঘোষণার পরও সেখানে কিন্তু নির্বাচনটা হয়নি, সেটি স্থগিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো চ্যালেঞ্জ আছে কিনা? প্রধান রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি বলেছেন যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের এই যে ডাকসু নির্বাচনের কোনো তারা চ্যালেঞ্জ দেখছেন না এবং কোনো প্রকার এখন পর্যন্ত তারা থ্রেড কোনো কিছুর জন্য মনে করছে না এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এবং আরেকটি বিষয় একটু বলতে পারি যে আপনার ভোট যে হবে, ভোট গ্রহণের আগে কিন্তু নানা রকম প্রক্রিয়া আছে, সেগুলোও কিন্তু সুষ্ঠুভাবে তারা শেষ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যেমন ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। জাতীয় নির্বাচনকে সামনে রেখে 10 আগস্ট খসড়া ভোটার তালিকা এবং দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ খসড়া ভোটার তালিকায় 44,66,000 নতুন ভোটার যুক্ত করার কথা জানায় এবং দ্রুত এই তালিকা প্রকাশ করার কথাও জানান তিনি। সবশেষ ভোটার দিবসের প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,74 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন সহ বেশ কিছু বিষয়ে কাজ করছে। শেখ হাসিনা ও তার দোসররা জুলাইতে যে অপরাধ করেছেন 71 সালে পাকিস্তানিরা সেই অপরাধ করে নাই। রাজধানীতে জুলাই গণহত্যা নিয়ে এক আলোচনা সভায় এই কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
এ সময় জুলাই গণহত্যার বিচার না হলে বিচার ব্যবস্থার উপরেই মানুষ আস্থা হারাবে বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান। এদিকে এত আশ্বাসের পরও চরম ক্ষোভ প্রকাশ করে শহীদ ইয়ামিনের বাবা বলেন, বিচারের আর প্রয়োজন নেই। আমরা এখনো গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য এই সমস্ত শব্দ থেকে মুক্তি পেলাম না। তো এগুলো এখনো চলছে। এগুলো একটা রাজনৈতিক কালচার না বদলালে বদলাবে না। 4টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায়, শেখ হাসিনার বিরুদ্ধে। আপনাদের খালি একটা জিনিস বলি, আপনারা মনে রেখেন এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। যেই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষে আজ শুনানি করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। সকালে এই মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ ও পুলিশ মিলে আবু সাইদকে হত্যা করে আসামি করা হয় সাইদের সহযোদ্ধাদের। মূল ঘটনা আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট। এর আগে গেল 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গেল 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে ফ্যাসিবাদী শক্তি, এমন শঙ্কা করেছে পুলিশের বিশেষ শাখা এসবি। পুলিশের বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়, ফ্যাসিবাদী শক্তির নেতাকর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে। এই প্রেক্ষাপটে পুলিশের বিভিন্ন ইউনিটে বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি। এছাড়া লঞ্চঘাট, বাস স্টেশন ও বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের পাশাপাশি মোবাইল পেট্রোল জোরদারের অনুরোধ জানানো হয় চিঠিতে। 8 আগস্ট পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তি গাড়ি তল্লাশি করার কথা বলা হয়েছে। এছাড়া গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা হবে। চিঠির বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, একটি রাজনৈতিক দল অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে। এই শঙ্কায় আজ থেকে বিশেষ সতর্কতা চলবে 8 আগস্ট পর্যন্ত। যেহেতু এই ধরনের বিভিন্ন কথাবার্তা মিডিয়ায় আসছে এবং একটা গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসছে, আমরা সতর্ক আছি। আমাদের স্পেশাল ড্রাইভ চলতেছে এবং এইটার জন্য স্পেশাল এই ডিএমপিতে আমি বলবো, ডিএমপিতে আমরা চেকপোস্ট এবং অন্যান্য যে পুলিশি কার্যক্রম, কভার্ট আমাদের এই গোয়েন্দা সংস্থা সিটিটিসি সবগুলো 8ই আগস্ট পর্যন্ত কার্যকরী থাকবে। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় মামলা করেছে দুদক। দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম। তিনি বলেন, নূরের বিরুদ্ধে 158 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 5 কোটি 37 লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। মোহাম্মদ আক্তারুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং নিজ নামে বা ভোগ দখলে রাখা এবং 19টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2007 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন। পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফার আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল। শেষ পর্যায়ের আলোচনার জন্য সোমবার রাতে ঢাকা ছাড়েন তারা। বাংলাদেশের প্রস্তাব বিবেচনায় 29 ও 30 জুলাই বৈঠকের সময় দিয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ কার্যালয় ইউএসটিআর। বাংলাদেশ সহ 60টি দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে গেল এপ্রিলে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। প্রথম দফায় 37% শুল্ক আরোপ করা হলেও বাংলাদেশের আবেদনে 3 মাস বিরতি দিয়ে 35% শুল্ক বেঁধে দেয় যুক্তরাষ্ট্র। নতুন শুল্ক হার 1 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।
তার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা আলোচনা ও বাণিজ্য ঘাটতি কমাতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে ইতোমধ্যে 25টি বোয়িং কেনার একটি চুক্তিসহ সয়াবিন ও তুলা কেনার আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানির তুলনায় বছরে দেশটি অন্তত $6 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে। তবে লাভজনক এই বাজারটিতে আরোপিত পাল্টা শুল্ক কার্যকর হলে চাপে পড়বে তৈরি পোশাকসহ বেশ কিছু রপ্তানি খাত। তবে তৃতীয় দফায় এই আলোচনা শেষে 31 জুলাইয়ের মধ্যে শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে বাংলাদেশ। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং থেকে বিমান ক্রয় করা ছাড়াও আরও পণ্য কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, পণ্য ক্রয়ে সুনির্দিষ্ট প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দল। আমেরিকা থেকে যে বোয়িং কেনার ওই 25টি কেনা হবে, এইটার ব্যাপারে কত অর্থ খরচ হবে, কত টাকা বাজেট? এইটা আপনার এখন বশির সাহেব কালকে গেছেন। বোয়িং দিয়ে তো স্যার বাণিজ্য ঘাটতি পুরোপুরি হবে না, আর কি কিছু কেনার আরো আছে, ওই প্যাকেজটা নিয়ে গেছে যে কি কি কিনতে পারে না সেটা আমি এখন। সামরিক সরঞ্জাম। বিমান দুর্ঘটনার নবম দিনে এখনও আইসিইউতে রয়েছে 3 জন, 30% পোড়া রোগী রয়েছেন 5 জন, আর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে 8 জন। রাজধানীর বার্ন ইনস্টিটিউটে নিয়মিত সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি জানান, এখন 5 জন সুস্থ আছেন আর আশঙ্কামুক্ত হয়ে কেবিনে আছেন 19 জন। যারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় যাবেন তাদেরও নিয়মিত হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান তিনি। সেই সঙ্গে আহত শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত কাউন্সিলিংয়ের মাধ্যমে পরিচর্যা অব্যাহত রাখা হবে। এদিকে চিকিৎসা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে টিম গঠন করা হয়েছে বলেও জানান হাসপাতালের পরিচালক। স্বস্তির খবর যেটা, আমাদের কোনো পেশেন্ট আমরা আর হারাই নাই, আর একই সঙ্গে আমাদের একজন রোগী একটু উন্নতির দিকে, সিভিয়ার থেকে ইন্টারমিডিয়েট। তবে আমি আগেও যেভাবে আপনাদের বলেছি যে ক্রিটিক্যাল থেকে সিভিয়ার, সিভিয়ার থেকে ইন্টারমিডিয়েট, আবার উল্টেও আসলে যে কোনো সময় ঘটতে পারে। সে রোগীটা খারাপের দিকে যাবে না সেটা বলা মুশকিল, কিন্তু আমাদের যতটুকু চেঞ্জ হচ্ছে এই ব্যাপারে অনেস্ট একদম। নিখোঁজের 37 ঘন্টা পর উদ্ধার হলো টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ। সকাল 9টার দিকে গাজীপুরা বাসপুটি এলাকার একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোববার রাত 8টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে হারিয়ে যান জ্যোতি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেদিন রাত 1:30টা পর্যন্ত উদ্ধার অভিযান চলার পর মুষলধারে বৃষ্টি ও স্রোতের কারণে অভিযান স্থগিত করে তারা। পরদিন অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। আজ সকালে নিখোঁজ হওয়া স্থান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে তার মরদেহ উদ্ধার করা হয়। বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরূপ মন্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বেলা 12টার দিকে শহরের বড়বাজার জামে মসজিদের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় বক্তারা বলেন, গেল 27 জুলাই নেত্রকোনায় এনসিপির পদযাত্রায় অংশগ্রহণ করে নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। দ্রুত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে অত্যাধুনিক AK-47 রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বাঘাইঘাট জোনের সাজেক ইউনিয়নের হরেন্দ্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর 5টা থেকে 3 ঘন্টা বিশেষ এই অভিযান চালানো হয়। বাঘাইঘাটের দুর্গম পাহাড়ে অভিযানে গেলে সেনা সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। পরে সেখান থেকে একটি AK-47 রাইফেল, 3টি বন্দুক, একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া বেশ কয়েকটি ওয়াকিটকি সেট, স্পাই ক্যামেরা, ইউপিডিএফের পতাকা, বিভিন্ন প্রকার বই ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়। 5 মাস পর আজ আবারও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হিলালি ক্লাস শুরুর নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্লাস ও তদন্ত কার্যক্রম একসাথে চলার বিষয়ে একমত শিক্ষক শিক্ষার্থীরা। এর আগে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গেল 18 ফেব্রুয়ারি কুয়েট ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে আহত হন শতাধিক ব্যক্তি। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্য সহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গেল 25 এপ্রিল তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষকরা আর ক্লাসে ফেরেননি। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজার দুর্ভিক্ষ ইস্যুতে এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ভিন্নমত পোষণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, গাজায় প্রকৃত দুর্ভিক্ষ চলছে, অথচ এর একদিন আগেই নেতানিয়াহু বলেছিলেন গাজায় কোনো ক্ষুধার্ত মানুষ নেই। এই পরিস্থিতিতে গাজায় ফুড সেন্টার খোলার কথা জানান ট্রাম্প। এমনকি গাজায় ত্রাণ সীমিত হওয়ার জন্য নেতানিয়াহুকেই দায়ী করেন তিনি। গাজা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গেল 24 ঘন্টায় খাবারের অভাবে মৃত্যু হয়েছে 14 ফিলিস্তিনির, আর ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 80 জন। এ নিয়ে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 60,000। এদিকে জাতিসংঘের সম্মেলনে মন্ত্রী পরিষদ বৈঠকে ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রনীতি নিয়ে বেশ কয়েকটি দেশ প্রস্তাব দিলেও সম্মেলনে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাশিয়ার গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত 21 জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এ সময় হামলা চালানো হয় কিয়েভের কারাগার ও স্বাস্থ্য কেন্দ্রে। ঝোপোরিঝার একটি কারাগারে রাশিয়ার বিমান হামলায় মারা গেছে অন্তত 17 জন। এ সময় আহত হয়েছে আরও 80 জন। রুশ বাহিনীর বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এদিকে ইউক্রেনের সংঘাত বন্ধে রাশিয়াকে 10 থেকে 12 দিন সময় বেঁধে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ঝাড়খণ্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 18 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত আরও 10 জন। ঝাড়খণ্ডের দেওঘর জেলায় এই দুর্ঘটনা ঘটে। জেলার সংসদ সদস্য নিশিকান্ত দুবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে দেওঘরে শ্রাবণী মেলা চলছে, এর মধ্যে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভি জানিয়েছে, শ্রাবণী মেলা ও বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের তীর্থযাত্রা উপলক্ষে সেখানে হাজার হাজার পুণ্যার্থীর আগমন ঘটে। দুর্ঘটনায় আহত ও নিহতরা সেখানে অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন। খেলার খবর। এফসি এশিয়ান কাপের ড্রতে গ্রুপ বিতে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনিতে টুর্নামেন্ট ড্র অনুষ্ঠানে নিশ্চিত হলো বাংলাদেশের মেয়েদের গ্রুপ এবং প্রতিপক্ষ। গ্রুপ বিতে তৃতীয় দল হিসেবে টুর্নামেন্টে যাবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন এবং উত্তর কোরিয়া। প্রতিপক্ষ বিবেচনায় বেশ কঠিন গ্রুপে পড়েছে পিটার বাটলারের শিষ্যরা। গ্রুপে আছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন চীন। এছাড়া আরেক প্রতিপক্ষ উত্তর কোরিয়া, 3 বার এশিয়ান নারী ফুটবলের চ্যাম্পিয়ন। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতে হবে 12 দলের এই আসর। এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলে বাংলাদেশের সামনে নারী বিশ্বকাপে অংশগ্রহণে সুযোগ থাকবে। বিপিএলের আগামী আসরে মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে 5টি প্রতিষ্ঠান। এক বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেছে বিসিবি। যাচাই বাছাই শেষে চূড়ান্ত করা হবে প্রতিষ্ঠানের নাম। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি স্থানীয়, বাকি 4টি আন্তর্জাতিক। আইপিএল, পিএসএল সহ বিশ্বমানের লিগে কাজ করার অভিজ্ঞতাও আছে প্রতিষ্ঠানগুলোর। চলতি মাসের শুরুতে বিপিএলের কৌশলগত বিজ্ঞাপন, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক পরামর্শদাতা নিয়োগ দেওয়ার জন্য আগ্রহপত্রের আহ্বান জানায় বিসিবি। 26 জুলাই ছিল আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। আবেদনকারী 5 প্রতিষ্ঠান হলো অ্যাপেক্স স্পোর্টস কনসালটেন্সি, আইএমজি, রিয়েল ইম্প্যাক্ট, আইপিজি ও ট্রান্সপোর্ট গ্রুপ। বিপিএল গভর্নিং কাউন্সিল কর্তৃক আবেদনপত্র মূল্যায়ন শেষে মনোনীত প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হবে। এই ছিল এখন চারদিকে এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ek
এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।